সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিউ টেলিভিশনের এ সময়ের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান করোনাকালে স্বাস্থ্য সচেতনতায়। আপনাদের সাথে আছি আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল হাফিজ শাফি। এই অনুষ্ঠানে আমরা বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে আপনাদের বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক সমস্যার সমাধান জানার চেষ্টা করব এবং করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আলোচনা করব। এ বিষয়ে কথা বলতে আজ আমাদের সাথে আছেন সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান গলা এবং হেড নেক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক এবং বিশিষ্ট লেজার সার্জন ডাক্তার নুরুল হুদা নাইম। স্যার, আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। আব্দুল হাফিজ সাহেব, আপনাকে অভিনন্দন। স্যার, করোনা ভাইরাস দ্বারা সৃষ্ট রোগ কোভিড-19কে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যেই মহামারী হিসেবে ঘোষণা করেছে। আমরা বিভিন্ন মাধ্যম থেকে চেষ্টা করা হচ্ছে সচেতনতা সৃষ্টির জন্য। তো আমরা জানতে চাচ্ছি আপনার কাছ থেকে, আমরা জানি করোনা ভাইরাসের যে ড্রপলেট ভাইরাসের যে ভাইরাস আমাদের নাক মুখ দিয়ে প্রবেশ করে আমাদের শরীরে রোগ সৃষ্টি করতে পারে। তো এই রোগ সৃষ্টিতে একজন ব্যক্তি কখন বুঝতে পারবেন যে করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত এবং এই ড্রপলেট দ্বারা কীভাবে প্রবেশ করতে পারে? ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, ইতিমধ্যে আমরা করোনা সম্পর্কে অনেক তথ্য জেনে গিয়েছি। তো আমরা করোনা সম্পর্কে খুব ছোট্ট করে সংক্ষেপে আপনাদেরকে বলার চেষ্টা করব যে করোনা ভাইরাসের যে লক্ষণগুলো বেসিক্যালি আমাদের নাক কান গলার রোগের সাথে মিলে, অর্থাৎ নর্মাল ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা ফ্লু, যেটা এই ফ্লুতে আক্রান্ত হলে যে সমস্ত সমস্যাগুলো হয়, করোনা ভাইরাসের সমস্যাগুলোও তার কাছাকাছি, কিন্তু তার মধ্যেও কিছু সূক্ষ্ম ডিফারেন্স বা কিছু পার্থক্য আছে, যেটা আমরা খুব ভালোভাবে যদি আমরা দেখি তাহলে সেটা করতে পারবো। নর্মাল ফ্লুতে আমরা যে সাধারণত সর্দি, হাঁচি বা কাশি, জ্বর এগুলা লেগে থাকে, করোনার ক্ষেত্রেও একই রকম, কিন্তু এখানে ডিফারেন্সটা হচ্ছে নর্মাল ফ্লু এর ক্ষেত্রে এগুলা 3 থেকে 7 দিনের মধ্যেই কিন্তু আসে এবং চলে যায়। আর এই করোনার ক্ষেত্রে ভয়ঙ্কর হচ্ছে যেটা, যে 14 দিন পর্যন্ত একজনের শরীরে কিন্তু করোনা বেঁচে থাকতে পারে। সুতরাং আমরা কে আক্রান্ত না, এটা আসলে এখন এই মুহূর্তে বলা যাবে না। অর্থাৎ আক্রান্ত ব্যক্তির এই লক্ষণগুলা, জ্বর, কাশি অথবা শ্বাসকষ্ট, এটা শুরু হওয়ার জন্য 1 থেকে 14 দিন সময়, কারো হয়তো 10 দিন, 8 দিন, এরকম ক্ষেত্রে গিয়ে শুরু হচ্ছে 17-18তম দিন পর্যন্ত তার জ্বর থাকতে পারে। সুতরাং আমাদেরকে এই সময়টাতে খুবই সচেতন থাকতে হবে। এটা আসলে শাফি বলেছেন যে এটা অলরেডি মহামারী ঘোষণা করা হয়েছে WHO-এর মাধ্যমে, এবং বিশ্বব্যাপী এটার যে আমরা মহামারী আকার আমরা দেখতে পাচ্ছি, আসলে এটা আসলেও ভয়ঙ্কর। আমাদের দেশের জন্য তো আরও ভয়ঙ্কর হবে যদি এইভাবে আমরা আক্রান্ত হওয়া শুরু করি। সুতরাং এই লক্ষণের ক্ষেত্রে আমরা 3টাকে সবচেয়ে গুরুত্ব দিব। একটা হচ্ছে জ্বর, কাশি, এবং যদি কারো শ্বাসকষ্ট শুরু হয় তখন আমাদেরকে বুঝতে হবে তার হসপিটালে যাওয়া প্রয়োজন। এখন এই সাধারণ জ্বর, হাঁচি, কাশি হলে আমরা কি করব, সেটা আমরা বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্নভাবে আমরা জানতে পারছি, এবং আমরা এই করোনার জন্য সরকারি যে নির্দেশনা আছে, আমাদেরকে যে প্রোটেক্টিভ ব্যবস্থাগুলোতে আমরা যাব, আমরা এগুলা মানছি। এবং আমার মনে হয় যে এই লক্ষণ শুরু হলে, কারো যদি হাঁচি, রানি নোজ বা জ্বর, শরীরে ঝিমঝিম ভাব অথবা অবসাদ এরকম পর্যায়ে আসে, তাহলে আপনারা প্রথমেই হাসপাতালে না গিয়ে আমরা ঘরে বসে আমরা চিকিৎসাটা নিব। যদি দেখা যায় যে এটা না কমে শ্বাসকষ্টের পর্যায়ে চলে যাচ্ছে, তখন আমরা হাসপাতালে যাব। ধন্যবাদ স্যার। এই মুহূর্তে প্রশ্নটা হচ্ছে, আমরা যে একজন সাধারণ জনগণ হিসেবে জানতে চাচ্ছে সবাই কীভাবে এই ভাইরাস থেকে প্রোটেকশন নিতে হবে। প্রতিরোধটাই আমরা বারবার বলতেছি প্রতিরোধটাই মুখ্য। প্রতিরোধের জন্য প্রোটেকশনটা কীভাবে নিতে পারে? ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আসলে এই করোনার যে সংস্পর্শে কোনো ব্যক্তি আক্রান্ত হন, তাহলে তার সংস্পর্শে আসলেই কিন্তু আমরা করোনা আক্রান্ত হচ্ছি, এটা ইতিমধ্যে আমরা কিন্তু জেনে গিয়েছি। সুতরাং এই সংস্পর্শে আসা থেকে আমাদেরকে আসলে বিরত থাকতে হবে। যেহেতু করোনা ভাইরাসটা একটা সংক্রামক রোগের মতো হয়ে গেছে, এবং আমরা এক ব্যক্তি, আক্রান্ত ব্যক্তির কাছ থেকে অন্য আক্রান্ত হয়ে যাচ্ছে, এবং আক্রান্ত হচ্ছি কি না হচ্ছি না সেটাও কিছু সময় নির্ধারিত ব্যাপার হয়ে গিয়েছে। সুতরাং আমাদেরকে
খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। তাহলে আসলে আমরা কিভাবে আক্রান্ত হইতে পারি একটু যদি আমরা দেখি, যে একজন ব্যক্তির সাথে আমাদের হয়তো সে আক্রান্ত ব্যক্তি তার সর্দি হাঁচির সাথে যে ড্রপলেটস যেটাকে বলা হয়, হাঁচি এবং কাশির সাথে কিন্তু কিছু ক্ষুদ্র ক্ষুদ্র কণা বেরিয়ে আসে, প্রায় 3000-এর মতো কণা বেরিয়ে আসে। এবং করোনার ক্ষেত্রে এটা বলা হচ্ছে 1 মিটার পর্যন্ত গিয়ে পড়ে যায়। তারপরে আমরা যদি 2 মিটার দূরত্ব রাখি, অর্থাৎ 6 ফিট, তাহলে খুবই ভালো। আর না হলে অন্তত 3 ফিট দূরত্ব রাখতেই হবে আক্রান্ত ব্যক্তি থেকে। এখন এর পরবর্তী যে ব্যাপারটা আসলো সেটা যে আমরা মাস্ক ব্যবহার করব। মাস্ক ব্যবহার করব একদম, আমার মতে আমি মনে করি যে মাস্কটা আলটিমেটলি আমাদের সবার ব্যবহার করা উচিত। বাইরে গেলে তো অবশ্যই আপনি মাস্ক ব্যবহার করতেই হবে, কারণ আক্রান্ত ব্যক্তি এবং আপনি নিজে দুজনের প্রোটেকশনের জন্য কিন্তু আমাদের মাস্কের ব্যবহারটা করা প্রয়োজন। কারণ মাস্কের মাধ্যমে আমরা ড্রপলেটসগুলোকে আটকায় দিতে পারছি এবং এগুলো পরবর্তীতে আমরা মানে ধুয়ে, যদি কাপড়ের মাস্ক হয় তাহলে ধুয়ে ব্যবহার করতে পারি। এখানে একটা বিষয় আমি ক্লিয়ার করতে চাই যে মাস্ক নিয়ে আসলে অনেক কথা বিভিন্ন মাধ্যমে বলা হচ্ছে যে কোন ধরনের মাস্ক ব্যবহার করবেন, N95 ব্যবহার করবেন, কেউ সার্জিক্যাল মাস্ক। বেসিক্যালি আমরা আসলে এত মানুষের জন্য এতগুলো মাস্ক আমরা পাচ্ছি না। সুতরাং আমরা বলবো যে কোনো ধরনের মাস্ক, বিশেষ করে যদি ভালো হয় সেটা আপনি কাপড় দিয়ে 3 লেয়ারে বানিয়ে ফেলতে পারেন, তাহলে সেটা অত্যন্ত ভালো। আদারওয়াইজ আর না হলে ইভেন কাপড় দিয়ে হলেও আপনি মুখটা ঢাকেন। এর প্রধান কারণ হচ্ছে আমরা যে করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছি তার এন্ট্রি পয়েন্ট আমাকে বিবেচনায় আনতে হবে। এন্ট্রি পয়েন্টটা কি? এন্ট্রি পয়েন্ট হচ্ছে টি জোন, মানে এই দুইটা চোখ এবং নাক মুখ এই মিলে হচ্ছে আমাদের টি জোন। এই টি জোন দিয়েই কিন্তু আমাদের এন্ট্রি পয়েন্ট। সুতরাং আমরা যখনই এই আক্রান্ত হাত বা আঙ্গুল দিয়ে চোখ, নাক অথবা মুখে স্পর্শ করছি, তখনই কিন্তু আমাদের এই ভাইরাসে সংক্রমিত হওয়ার চান্স একটু বেশি। তাহলে এখন চিন্তা করেন যে আপনি অযথা বাইরে ঘোরাঘুরি করলে অথবা আপনি আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে যাননি, আপনি কেউ আপনার বিদেশ থেকে আসেনি, আপনি আক্রান্ত কীভাবে হবেন এই ভেবে আপনি যদি অবাধ চলাফেরা করেন, ধরেন আপনি এটা মার্কেটে গেলেন, একটা দোকানে গেলেন, ওই দোকান থেকে আপনি একটা জিনিস কিনতে চান, ওখানে দেখা গেল যে একটু আগে হয়তো বিদেশ থেকে আসা কেউ একজন অথবা আক্রান্ত কোনো ব্যক্তি ওইটা ধরে গিয়েছেন। সুতরাং ওইখানে কিন্তু আপনি ওই ভাইরাসটা এখনও আছে, আপনি ওটা ধরলে আপনি কিন্তু আক্রান্ত হতে পারেন। সুতরাং এটা মাথায় রাখবেন। আক্রান্ত ব্যক্তি যখন হাঁচি দিচ্ছেন তখন ওনার সারফেস, অর্থাৎ হাতের উপরে, ঘড়ির উপরে, জামার উপরে পড়ছে। সুতরাং এগুলা কিন্তু যদিও এটা মত পার্থক্য আছে যে কতক্ষণ পর্যন্ত এগুলা বেঁচে থাকে। তো আমরা বিবিসির যে নিউজের উদ্ধৃতি দিয়ে আমরা যেটা বলতে চাই সেগুলা বলা হচ্ছে যে প্লাস্টিক অথবা কাগজ, হার্ডবোর্ড টেবিল অথবা কাগজের যে প্যাকেটগুলো আছে, বিভিন্ন বস্তু আমরা বাজার থেকে যেগুলো কিনে নিই, এগুলোর উপর কিন্তু 24 আওয়ার্স পর্যন্ত বেঁচে থাকতে পারে। আর স্টিল যেমন আপনার ঘড়িতে অথবা আদার কোনো স্টিলের ওই জায়গায় থাকলে এটা 3 দিন পর্যন্ত থাকতে পারে। সুতরাং আমাদেরকে এই যে করোনা ভাইরাস থেকে সংক্রমিত হওয়া থেকে বাঁচার জন্য সবচেয়ে জরুরি হচ্ছে আগে আমরা এই প্রোটেকশনগুলো নেওয়া। যেমন ধরুন আপনি আপনার ঘড়িটা নিয়ে খুলে রাখলেন, এটাতে হয়তো ভাইরাসটা ছিল, অথবা আপনার চাবিটা নিয়ে রাখলেন টেবিলের উপরে, এটা হয়তো মানে কোনোভাবে এটা সংস্পর্শে আসছিল। এই চাবিটা যখন আপনার বাচ্চা মুখে নিয়ে নিবে অথবা ঘড়িটা যখন সে হাতে নিয়ে মুখে নিয়ে নিবে, তখন বাচ্চাটাও কী হয়ে যেতে পারে। সুতরাং আমরা এইটা একটা বিশাল প্রোটেকশন। প্রথমেই আমাকে যেটা করতে হবে যে মানে হোম কোয়ারেন্টাইন যেটাকে বলা হয়েছে, অর্থাৎ প্রোটেকশনের জন্য আমরা নিজে সেফ থাকার জন্য ঘরে থাকব এবং আমি সেফ থাকার পাশাপাশি অন্যকেও সেফ রাখার জন্য আমাকে ঘরে থাকতেই হবে। সুতরাং এই হোম কোয়ারেন্টাইন বা বাসায় থাকা, স্টে হোম যে কথাটা বলা হচ্ছে, স্টে হোম স্টে হোম স্টে হোম, এটা হচ্ছে 1 নম্বর পথ। 2 নম্বর পথ হচ্ছে আমি কোনো কারণে যদি বাইরে চলে আসি বা আসা লাগে আমার কোনো কারণে, তখন আমরা অবশ্যই মাস্ক ব্যবহার করব। বাহির থেকে যাওয়ার সাথে সাথে আমি প্রথমেই হাত মুখ ধুয়ে এই কাপড়গুলোকে ধৌতকরণে দিয়ে দিব এবং বাসায় যখন অবস্থান করব তখন আমরা বেশি বেশি করে কুসুম গরম পানি খাবো। কোনো ক্ষেত্রে বলা হচ্ছে যে লেবুর শরবত হইলে আরও ভালো হয়। সুতরাং এই প্রোটেক্টিভ মেজারটা যদি আমরা নেই,
এটা নট অনলি শুধু ফর মি, আমি শুধু বাঁচবো এমন না, আমি অন্যকেও এই সংক্রমণ থেকে রক্ষা করব। সুতরাং এই প্রোটেক্টিভ মেজারগুলো আমাদেরকে অবশ্যই নিতে হবে। স্টে হোম, ওয়াশ ইউর হ্যান্ড অ্যান্ড ইউজ মাস্ক। এবং আরেকটা কথা এখানে বলা হচ্ছে, যেটা আমরা খুব বেশি ব্যবহার করছি, যে সোশ্যাল ডিস্টেন্সিং। তো বেসিক্যালি এটা সোশ্যাল ডিস্টেন্সিং না হয়ে আমার মতে এটা হবে আসলে ফিজিক্যাল ডিস্টেন্সিং। এই যে 2 মিটার 6 ফিট অথবা 3 ফিট দূরত্বটা বজায় রাখতে হবে। যেমন আমরা এখন এই যে আপনাদেরকে এখন করোনা সম্পর্কে বা করোনা কালীন সময়ে স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে আমরা যে কথা বলছি, বেসিক্যালি আমরা কিন্তু আপনাদের কাছাকাছি চলে আসছি, অর্থাৎ সোশ্যালি উই আর নট ডিস্টেন্স মেনটেন করছি না আমরা, বাট আমাদের কিন্তু ফিজিক্যাল ডিস্টেন্স আছে। সুতরাং এই সংক্রমণ প্রতিরোধের জন্য আমাদেরকে ফিজিক্যাল ডিস্টেন্সটাকে বজায় রাখতে হবে। এবং এখানে প্রচলিত একটা কথা কিন্তু আছে, আপনারা হয়তো শুনে থাকবেন, যে আমাদের দেশে গ্রামে গঞ্জে অথবা রাস্তায় প্রায় সময় দেখা যায় যে জালমুড়িওয়ালারা যখন ওয়াশরুমে যায়, তারা কিন্তু ওয়াশরুম ইউজ করার আগে হাত ভালো মতো ধুয়ে নেয়। সুতরাং আমাদের মনে রাখতে হবে, আমরা যখন বাইরে আসব তখন অবশ্যই আমাদের ভাবতে হবে যে আমাদের হাতটা ভাইরাস যুক্ত, আমাকে এটা আগে মানে হাত ধুয়ে পরিষ্কার করে তারপরে বাকি জিনিসগুলো আমাদেরকে ধরতে হবে। ধন্যবাদ স্যার। স্যার, একটু আগে আপনি একটা শব্দ উচ্চারণ করলেন যে হোম কোয়ারেন্টাইন। তাহলে এখন জনমনে একটা শব্দ হচ্ছে আইসোলেশন নিয়ে একটু দ্বিধাগ্রস্ত দেখা যাচ্ছে। তো আমরা কাকে আইসোলেশন করব? হ্যাঁ, এটা আসলে একটা খুব বহুল প্রচলিত, আমরা আসলে এই শব্দগুলোর সাথে নতুনভাবে আমরা আসলে পরিচিত হচ্ছি। তো হোম কোয়ারেন্টাইন আসলে মানেই কিন্তু কেউ আক্রান্ত এটা না। আমরা যেটা আগে বলছি যে হোম কোয়ারেন্টাইন হচ্ছে আমরা সংক্রামক ব্যাধিতে আমরা নিজেকে সেফ করার জন্য আমরা বাসায় অবস্থান করব এবং অন্যকেও যাতে আমরা সংক্রমিত না করি বা অন্যের মাধ্যমে আমরা যেন সংক্রমিত না হই, এই জন্য বাসায় অবস্থান করব আমরা সবাই। কিন্তু কে আক্রান্ত কে না সেটা আমরা যেহেতু জানি না। আর আরেকটা হচ্ছে আইসোলেশন। আইসোলেশনটা হচ্ছে অর্থাৎ একজন অসুস্থ মানুষকে চিকিৎসার জন্য আমরা তাকে আলাদা একটা, যেখানে আমরা করোনার চিকিৎসা করছি সেখানে নিয়ে যাওয়া, যাতে এখানে মানে সে করোনা আক্রান্ত নিশ্চিত হয়ে গেছে, আক্রান্ত অথবা সন্দেহ এরকম যখন হবে, তখন আমরা যে করোনা সেন্টার আছে ওই সেন্টারে আমরা ওনাকে নিয়ে আইসোলেশনে রাখবো, অর্থাৎ ওনার সাথে অন্য মানুষদের সংযোগটাকে আমরা বিচ্ছিন্ন করে দিলাম। এখন হোম কোয়ারেন্টাইন আর আইসোলেশন কিন্তু সেম কথা না, সেম কথা না। আক্রান্ত অথবা আক্রান্ত আমরা সন্দেহ করছি, কারণ পরীক্ষার রিপোর্ট আসতেও সময় লাগবে, এরকম ক্ষেত্রে আমরা ওইখানে তাকে একটা আইসোলেশন সেন্টার যেখানে আছে সেন্টারে নিয়ে আমরা ওনাকে চিকিৎসা দেব। এবং দাবির কাছাকাছি আমরা যেটা বলবো যে আসলে এটা চিকিৎসকদের অধিকার, অর্থাৎ একটা যুদ্ধ শুরু হয়েছে, এই যুদ্ধে করোনার বিরুদ্ধে আমরা লড়াই করব। এই লড়াই আমরা সব জনগণ করব, পাশাপাশি হচ্ছে আমাদের চিকিৎসকরা করবেন। আমরা জনগণরা ঘরে বসে আছি, আমরা আলটিমেটলি ঘরে বসে বসে কিন্তু করোনার বিরুদ্ধে যুদ্ধ করছি, যে তাকে সংক্রমিত হতে বাধা দিচ্ছি। আরেকটা হচ্ছে চিকিৎসকরা ওনাদের চিকিৎসার স্থানে থেকে ওনারা আক্রান্ত রোগীদেরকে অথবা সন্দেহজনক রোগীদেরকে অথবা অন্য রোগে আক্রান্ত রোগীদেরকে ওনারা চিকিৎসা দিয়ে যাচ্ছেন। সুতরাং এই ক্ষেত্রে আমাদের মানে মেইন অর্থাৎ ফ্রন্টলাইনের যোদ্ধা যারা, তারা হচ্ছেন আমাদের চিকিৎসক, নার্স এবং হেলথ ওয়ার্কার, বাকি যারা আছেন। সুতরাং এই গ্রুপ অফ পিপুলের জন্য তাদের পার্সোনাল প্রোটেকশনটা খুব জরুরি। এবং এই পার্সোনাল প্রোটেকশনের জন্য যে একটা ইকুইপমেন্ট এখন ইন্টারন্যাশনালে যেটা চলে আসছে, সেটা আসলে এই লোকদেরকে, আমাদের ফ্রন্টলাইনের যোদ্ধাদেরকে দিতে হবে এবং তারা এখানে থেকেই কিন্তু যুদ্ধ করবে। এখন আপনি যদি অস্ত্রবিহীনভাবে কাউকে যুদ্ধ করতে পাঠান, তাইলে আলটিমেটলি আমাদের ফলাফলটা তো খুব ভালো হবে না। সুতরাং এই পিপিই পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট যেগুলো আছে, সেগুলো আসলে আমাদের এই ফ্রন্টলাইনের যোদ্ধাদেরকে দেওয়া প্রয়োজন এবং ওনারা এই করোনা আক্রান্ত রোগীকে ফিরিয়ে না দিয়ে তখন এই প্রোটেক্টিভ মেজার নিয়ে ওনারা চিকিৎসা করবেন।
ধন্যবাদ স্যার। আসলে এই মহামারী প্রতিরোধে পৃথিবীর কোনো দেশই প্রস্তুত ছিল না, আর যে সেটা সবাই হিমশিম খাচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশ সরকার এটা অনেকটাই আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসছে, যেটা হচ্ছে আইসোলেশন সেন্টার অনেকগুলো তৈরি করা হয়েছে, এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনেক চেষ্টা করতেছেন সুরক্ষার জন্য। আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানের মাধ্যমে। এখন যেটা স্যার নাক কান গলায় বিশেষজ্ঞ হিসেবে জানতে চাচ্ছি, করোনা ভাইরাসে আক্রান্ত কোভিড-19 একটি অন্যতম উপসর্গ হচ্ছে গলা ব্যথা। তো আমরা জানি গলা ব্যথা স্যার ভাইরাসের কারণে হতে পারে, ব্যাকটেরিয়ার কারণে হতে পারে। তো করোনার সময় নাক কান গলা সুরক্ষা নিয়ে আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন স্যার। ধন্যবাদ, আপনাকে খুব সুন্দর প্রশ্ন করেছেন। আসলে আমরা বলছি যে এন্ট্রি পয়েন্টটা নাক, কান, এই নাক এবং মুখ, আর আরেকটা হচ্ছে চোখ। সুতরাং আসলে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমাদের এই নাক কান গলার সমস্যা নিয়ে আসছেন এবং আমরা এগুলো বেশি ফেস করছি। এখন গলা ব্যথা যেটা আমরা বলছি যে টনসিলাইটিস বা টনসিলের প্রদাহের কারণে যেটা হয় সেটা ভাইরাল হইতে পারে, ব্যাকটেরিয়াল হইতে পারে, এবং আমরা এটা জানি যে বেশিরভাগ ক্ষেত্রে ভাইরাল টনসিলাইটিসটাই পরবর্তীতে কিন্তু মানে ব্যাকটেরিয়াল হিসাবে আসে। সুতরাং এখন যে আপনার ভাইরাল নাকি ব্যাকটেরিয়াল, এটাকে ডিফারেন্স করার জন্য আসলে আমাদের জনগণ খুব একটা না বুঝলেও আমরা এনটি ডাক্তার যারা আছি তারা আমরা বুঝবো যে আসলে যে ব্যাকটেরিয়াটা গলায় টনসিলের প্রদাহ করে সেটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস। সুতরাং এটাকে স্ট্রেপ থ্রট বলেও আমরা বলি। এখানে টনসিলের মধ্যে যে খাস খাস থাকে এখানে কিন্তু তখন 5 পয়েন্ট থাকবে এবং পুরা আপনার টনসিল এবং তার আশেপাশে পিলার্স সব পেলিটে পর্যন্ত তার ইনফেকশনটা অ্যাকিউট টনসিলাইটিসের ক্ষেত্রে থাকবে। সুতরাং ভাইরাল এবং ব্যাকটেরিয়াল টনসিলের ক্ষেত্রে আমরা এটা আলাদা করতে পারবো যে টনসিলের উপর পাস আছে কিনা, জ্বর কেমন। জ্বরটা ভাইরালের চেয়ে ব্যাকটেরিয়ালের কিন্তু জ্বর অনেক বেশি থাকে, টনসিলে অনেক বেশি জ্বর থাকে। সুতরাং গলা ব্যথা হইলেই সেটা করোনা এটা মনে করার কোনো কারণ নাই, সেটা বিভিন্ন কারণ হইতে পারে। এই জন্য আমরা প্রথমে হোম রেমেডি অথবা প্রাথমিক কিছু চিকিৎসা আমরা আমাদের পরিচিত চিকিৎসকের কাছ থেকে আমরা আবার টেলিফোনে নিয়ে নিব, যাতে করে আমরা প্রাথমিক যে চিকিৎসার পরেও যদি সেটা সমাধান না হয় এবং শ্বাসকষ্ট শুরু হয়। মনে রাখতে হবে যে করোনা যদি আপনি করোনায় আক্রান্ত হন, আপনার শ্বাসকষ্ট শুরু না হলে আপনার ডাক্তারের কাছে যাওয়ার দরকার নেই। আপনি প্রাথমিক চিকিৎসা, হোম রেমেডি এবং নিজের বডি ইমিউনিটি গ্রো করে কিন্তু আপনি এটা ওভারকাম করতে পারবেন। সুতরাং খুব প্যানিক হওয়ার দরকার নাই। বাংলাদেশ সরকার যে আমাদেরকে যে মেজার দিচ্ছেন, আমরা মনে হয় যে এই মেজারগুলো মানলে আমরা মহামারী ঠেকাতে পারবো। আসলে আমরা কেন ভয় পাচ্ছি, এত ভয় পাচ্ছি কেন করোনাকে? কারণ এর মৃত্যু তো সবার হবে না, কিন্তু যে সমস্যাটা হচ্ছে যে যদি করোনা মহামারী আকারে বাংলাদেশে আসে তাহলে এই মানুষগুলোকে সাপোর্ট বা চিকিৎসা সেবা দেওয়ার জন্য যে পর্যাপ্ত পরিমাণ আমাদের ব্যবস্থাপনাটা আসলে নাই, যে কারণে তখন বিনা চিকিৎসায় মানুষ মারা যাবে, কিছু করার থাকবে না। এই জন্য আসলে আমাদের সতর্কতাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং সরকার মানে আমরা জনগণের অবশ্যই একটা ভালো পার্টিসিপেশন লাগবে, যে জনগণ সরকার যা বলছেন আমরা যেন তা অবশ্যই মান্য করে চলি। কিন্তু ইদানিং আমরা প্রায়শ দেখা যাচ্ছে যে কিছু কিছু লোক আমরা আসলে এটা মানছি না। সুতরাং এটা কিন্তু আমাদের জন্য একটা ক্ষতিকর দিক, এটা কিন্তু মহামারী ডেকে আনতে পারে। এখনও পর্যন্ত আমাদের যে আক্রান্তের সংখ্যা আজ পর্যন্ত 88 বাংলাদেশে এবং 9 জন, এটা কিন্তু মৃত্যুর হার কিন্তু অনেক বেশি, মৃত্যুর হার কিন্তু অনেক বেশি অন্য দেশের তুলনায়। সুতরাং আমরা যদি আক্রান্ত বেশি হয়ে যাই তাহলে ইতিমধ্যে মৃত্যুর হার কিন্তু অনেক বেশি চলে আসবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। ধন্যবাদ স্যার। এই মুহূর্তে সাধারণ জনগণ একটি সমস্যায় পড়েছেন। আমরা চিকিৎসকরা আমাদের প্রাইভেট চেম্বার বন্ধ রেখেছি জনসমাগমটাকে রোধ করার জন্য, কারণ আমরা জানি জনসমাগম হলেই ভাইরাসটা মুভ করবে। তো এ সময় সাধারণ জনগণ কিভাবে অন্যান্য রোগের জন্য চিকিৎসা সেবা পেতে পারেন? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে মানুষ আসলে তার অন্য একটা অসুখ হলে কোথায় যাবে, কারণ চিকিৎসকদের চেম্বার বন্ধ, বিভিন্ন হাসপাতালে অনেক সময় চিকিৎসা হয়তো উনি যেটা এক্সপেক্ট করছেন পাচ্ছেন না। তো আমি বলবো যে এটা প্রথমত আমরা অবশ্যই আমাদের নিজস্ব কোনো ডাক্তার থাকলে ওনার সাথে টেলিফোনে কথা বলবো। যদি এটা টেলিফোনে সমাধানের সম্ভব হয় তাহলে তো আমরা করলাম, যদি না হয় তাহলে অবশ্যই সরকারি হাসপাতালগুলোর ইমার্জেন্সি কিন্তু খোলা আছে।
সুতরাং দর্শকরা, আপনারা একদম আপনার ইমার্জেন্সি ক্ষেত্রে অবশ্যই আপনি সরকারি হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে আপনি যাবেন, আপনার চিকিৎসাটা অবশ্যই পেয়ে যাবেন। এবং আমাদের ডাক্তাররা কিন্তু সারাক্ষণ এই ইমার্জেন্সি সার্ভিস এবং করোনার জন্য আলাদা গ্রুপ সার্ভিসের জন্য সবাই কিন্তু নিয়োজিত এবং ব্যস্ত এবং নিবেদিত প্রাণ। আমি বলবো যে ডাক্তারদের এই ভূমিকাটাকে আমরা আসলে অবশ্যই তাদেরকে আমরা প্রশংসা করতে হবে, প্রশংসার দাবিদার, যে এরকম একটা কন্ডিশনে ওনারা কিন্তু অনেকেই ওনাদের প্রোটেকশন ছাড়াও কাজ করার জন্য এগিয়ে এসেছেন, করছেন এবং করতে গিয়ে নিজেরা আক্রান্ত হচ্ছেন। এটাও আমাদের মাথায় রাখতে হবে। জি স্যার, চিকিৎসকরাই হচ্ছে আপনার বন্ধু, চিকিৎসককে সমর্থন করতে হবে। এ লক্ষ্যে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বারবার উৎসাহ দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং আমরা চিকিৎসকরা চাচ্ছি আপনাদের জনগণের কাছ থেকে পূর্ণ সমর্থন। এখন স্যার যুগে যুগে এই মহামারী বিভিন্ন আকারে এসেছে, তো এই মহামারী নিয়ে একটু যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। আসলে হ্যাঁ, আমরা এটা যদি ইতিহাস দেখি তাহলে দেখব যে এই 20 সালটাই কেন জানি একটা বিষের মতো হয়ে গিয়েছে। অর্থাৎ 1720-এ ফ্রান্সে প্লেগ আবিষ্কৃত হয়েছিল এবং এই রোগে ওই শহরে কিন্তু প্রায় 50,000 লোক মারা গিয়েছিল এবং টোটাল বিশ্বে কিন্তু 10 লাখ লোক এই প্লেগে মারা যায়। আমরা যদি দেখি যে 1820-এ কলেরা কিন্তু অনেক মানুষের প্রাণহানি ঘটিয়েছে। আর 1920-এ ছিল স্প্যানিশ ফ্লু এবং এই স্প্যানিশ ফ্লুতে আমরা জানি যে প্রায় 1,70,00,000 লোক মারা গিয়েছিলেন সারা বিশ্বে। এবং 2020 এখানে এসে আমরা এখন যেটার মুখোমুখি সেটা হচ্ছে করোনা। এবং এই করোনায় এখনও পর্যন্ত প্রায় 60,000-এর উপরে মানে পুরা বিশ্বে মানুষ মারা গিয়েছেন এবং আক্রান্ত হয়েছেন অনেক। এবং এটা কিন্তু এখানেই শেষ নয়, এটা যে কত দূর যাবে আমরা কেউ অনুমান করতে পারছি না। তবে আমি যেটা বলবো যে আমরা আসলে এই সতর্কবাণীগুলা এবং প্রোটেক্টিভ মেজারগুলো আমরা যেন অবশ্যই মেনে চলি। তো 2020 সালের যে এই করোনা মহামারী, সেটা আসলে কত দূর যাবে মানে আমাদেরকে সেটার জন্য অপেক্ষা করতে হবে এখনও। সুতরাং আমাদের সবাইকে এই খুব সচেতনতার মাধ্যমে এটাকে যেন আমরা প্রতিরোধ করতে পারি। সুতরাং এই ব্যাপারে আমাদের কিন্তু সবার সতর্ক থাকতে হবে। এই করোনা মহামারীকে আমরা যেন রোধ করতে পারি এবং আমরা এই সময়ে যে আমরা হোম কোয়ারেন্টাইনে আছি অথবা আমরা ছুটিতে আছি, আমরা যেন এই সময়টাকে আমরা ভালোভাবে কাজে লাগাই। অর্থাৎ আমরা একটা মরার ভয়ে আমরা সবাই কিন্তু আছি এবং এই সময়ে আমরা আমাদের আত্মশুদ্ধির জন্য আমরা যেন কাজ করে যাই, আমাদের ফ্যামিলি বা পারিবারিক সৌহার্দ্য বা বজায় রাখার জন্য এবং আরও বৃদ্ধি করার জন্য যেন আমরা কাজ করি, আমাদের সন্তানদেরকে যেন আমরা ক্রিয়েটিভ কাজে লাগাই। এই কাজটুকু যেন আমরা ঘরে বসে বসে থেকেও আমরা করতে পারি এবং করি, এই আশাবাদ আমরা ব্যক্ত করছি এবং আল্লাহর কাছে আমরা যেন মোনাজাত করি যেন আল্লাহ আমাদেরকে এরকম মহামারী থেকে আমাদেরকে রক্ষা করেন। ধন্যবাদ স্যার। সামাজিক দূরত্ব সম্পর্কে কনফিউশনটা আবার দূর করে দিচ্ছি স্যার। আমরা বলছি 1 মিটার মানে 3 ফুট আর 2 মিটার মানে 6 ফুট, এই সামাজিক দূরত্ব আমরা যেন বজায় রাখি। সবশেষে আমাদের দর্শকদের উদ্দেশ্যে এবং বাচ্চাদেরকে এই সময় আমরা কীভাবে এই মহামারী থেকে রোধ করতে মানে কীভাবে নিরাপত্তা দিতে পারি, কারণ যদিও দেখেছি আমরা বেশিরভাগ আক্রান্ত ব্যক্তি হচ্ছে বৃদ্ধদের মধ্যে দেখা যায়, কিন্তু তারপর বাচ্চাদেরকে কীভাবে প্রোটেকশন দিতে পারি এ ব্যাপারে যদি কিছু বলতেন। আসলে আমরা এই করোনা ভাইরাস বা মহামারী সবসময় দেখা গিয়েছে যে আসলে দুর্বল লোক, বিশেষ করে অর্থাৎ যারা বয়স্ক লোক, তাদের আসলে শ্বাসকষ্টেরও সমস্যা থাকে, হার্টেরও সমস্যা থাকে, ডায়াবেটিস থাকে। সুতরাং এই সমস্ত মানে মানুষ আক্রান্ত হলেই কিন্তু তাদের ক্ষেত্রে এখানে মহামারীর ক্ষেত্রে মৃত্যুর হার কিন্তু বেড়ে যাচ্ছে। এবং বিশেষ করে বাচ্চা, আমরা আগেও বলছি যে আপনার ঘড়ি এবং চাবি এগুলো যেন একটু আমরা আপাতত ঘড়ি ইউজ না করলেও কিন্তু চলে, আমরা ঘড়ি ইউজ করব না। আমি বলবো যে আপাতত কিছুদিন আমরা ঘড়ি ইউজ করব না। চাবিটা আমরা যখন বাইরে থেকে যাব তখন অবশ্যই আমরা
আমরা কিছু যে ডিসইনফেক্টেন্ট যেগুলো আছে সেগুলো দিয়ে আমরা পরিষ্কার করতে পারি, অথবা একদম পুরোপুরি সাবান পানি দিয়েও ধৌত করতে পারি। আর এই সুযোগে আমি যে কথাটা বলতে চাই যে আমরা বিশেষ করে আগেকার দিনে বা বিভিন্ন সময়ে যখন হাট বাজার খোলা থাকে, তখন আমরা ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে দোকানে গেলে বা বাজারে গেলে কিন্তু আমরা প্রায়শই একটা সমস্যার মধ্যে পড়ি। অর্থাৎ দোকানদার, সেলসম্যান অথবা পরিচিত যে কেউ আসে সুন্দর বাচ্চা দেখলেই আমরা তার নাকে অথবা গালে এরকমভাবে একটু হাত দিয়ে টাচ করে একটু আদর করার চেষ্টা করি। প্লিজ ডোন্ট ডু দিস, নেভার এভার। আমরা যেন এই কাজটা কখনোই না করি, কারণ বাচ্চাদের ইমিউনিটি কম থাকে, আপনার হাতে অনেক জার্ম থাকে, সুতরাং এখান থেকে কিন্তু রোগ ছড়ানোর একটা মানে ভয় থাকে। সুতরাং প্লিজ হ্যান্ডস অফ টু দ্য চিলড্রেন ইন কেস অফ আওয়ার ডিউরিং দ্য হাট বাজার টাইম। এর মনে রাখতে হবে যে হাট বাজারে কোনো সময় আমরা বাচ্চাদেরকে না নিয়ে যাওয়া ভালো, অবশ্যই না নিয়ে যাওয়া ভালো। যদি একান্তই আমরা যাই তাহলে কেউ যেন বাচ্চাদেরকে না ধরেন বা এইভাবে আদর করার চেষ্টা না করেন। সবাইকে অনেক ধন্যবাদ। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ শতব্যস্ততার মাঝে আমাদেরকে এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য এবং দর্শকদের মধ্যে সচেতনতা সৃষ্টিতে উৎসাহ দেওয়ার জন্য। দর্শকবৃন্দ, এতক্ষণ দেখছিলেন বাংলা ভিউ টেলিভিশনের এ সময় স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান করোনাকালে স্বাস্থ্য সচেতনতা। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে শোনার জন্য। আমাদের সাথে থাকুন এবং স্টে হোম, স্টে সেফ।